ঘনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই। শ্রদ্ধেয়া পৃথা ভট্টাচার্য মাকে। জয়গুরু মা। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ কমলে প্রণাম এবং বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার রানন্দিত জয়গুরু। উপস্থিত সকলকে আমার জয়গুরু। বিন্দুতে সিন্ধু বলে একটা কথা আছে। তার বিরাট ঠাকুরের এই বিরাট ব্যাপক জীবনের চারপাশে ছড়ানো যে ব্যক্তিগত যত প্রাণ ছিল, যা বিন্দু বিন্দু অমৃত সিঞ্চন হয়েছে তার ভিতরে, তাই অমৃত। নিজের জীবন নগণ্য বলে কাউকে ঠাকুর কখনো মনে করতে দেননি। প্রতিটি জীবনই যে বিশেষ, এ কথা তিনি সর্বদা মনে করতেন। তিনি মনে করতেন প্রত্যেকটি অস্তিত্বের মধ্যে তিনি অনেক সম্ভাবনার আকর দেখতে পেতেন। তাই তো তিনি এইরকম ভাবেই মানুষ তৈরি করেছিলেন। আর অসম্ভবকে সম্ভব করা, এটা ঠাকুরের যে পরিচয় পাই তার মধ্যে একটা বিশেষ। আসলে ঠাকুরের কাজ করবার জন্য তার মধ্যে প্রিয় ধরনের তাড়না চাই। কিরকম? যেমন করে সুশীল চন্দ্র বসু 9 টাকা হাতে করে কাশ্মীরে গিয়েছিলেন ভৃগু কুষ্টি সংগ্রহ করতে। রাজার লাইব্রেরির গোপন কুঠুরি থেকে সেটা জোগাড় করতে হয়েছিল। রাজার সেক্রেটারির সাথে দেখা করে তাকে ইমপ্রেস করে ক্রমপর্যায়ে টাকা জোগাড় করতে হয়েছিল। কপি করতে পারে এমন পণ্ডিতদের জোগাড় করতে হয়েছিল এবং ফিরে এসে সেই 9 টাকা ঠাকুরকে ফেরত দিছিলেন। এটা প্রিয় ভরণের অন্তরের তাগিদা ছাড়া কি সম্ভব? 3 বছরের মায়েদের আর কি, মেয়ে মা যারা বিবাহিত, যারা পড়াশোনা কখনো করেনি, সংসারের কাজে তারা ব্যস্ত সবসময়, সেই 3 বছরে মায়েদেরকে ম্যাট্রিক পাস করিয়ে আইএসসি বিএসসি করিয়ে উত্তীর্ণ করার জন্য নিয়মিত সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত পঞ্চানন সরকার একাধিক ক্রমে 10 বছর, কখনো কখনো রাত 3টা থেকে পরদিন রাত 1:30টা পর্যন্ত, এগুলোকে যদি মানুষ পাগলের কারবার বলে তাহলে দোষ নাই। ভালোবাসায় পাগল করে, এই কথা তো লোকে বলেই থাকে। এইভাবে ঠাকুরের প্রতি ভালোবাসায় এই যে প্রিয় ভরণের তাড়না যার ভিতর ঢুকে গেছে, সেই পারে এই অসম্ভব গুলোকে সম্ভব করতে। আমাদের হিমায়তপুর দুর্জন অধ্যুষিত গণ্ড গ্রামে সরকারি কোনো উদ্যোগ বা অনুদান ছাড়াই অসাধারণ পরিবর্তন দেখে তখনকার বিদ্যুৎ সমাজ অবাক হয়ে গেছিল। গভর্নর অফ বেঙ্গল জন অ্যান্ডারসন, তিনি বলছেন, the satsang is doing excellent work in education, art, social service and religion. I'm sure ashram is a force with great potentialities for moral and physical betterment of Bengal, and I wish it every success in surrounding the difficulties. I shall be glad to assist in this connection. John Anderson, Governor of Bengal. তৎকালীন
বাংলার মুখ্যমন্ত্রী মৌলভী A.K. ফজলুল হক, তার লেখা কথা। হাইকোর্টের অ্যাডভোকেট ওয়াহেদ হোসেন, কাশিমবাজারের মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী, এদের যদি উক্তিগুলো পড়া যায়, কমলা দেবী, যারা তখন আশ্রম দেখতে আসতেন ওই গণ্ডগ্রামের মধ্যে, ঠাকুর কি বানিয়ে ফেলেছিলেন, কি করেছিলেন। ঠাকুর যখন দেওঘরে আসেন তখন ওরা মাত্র, তখন ওনার কম বয়স নয়, 58 বছর বয়সে তিনি দেওঘরে আসেন। আর এই 58 বছর কাল তিনি ওই পাবনা হিমায়তপুরে কাটান। পাবনাতে তিনি মায়েদেরকে পড়াশোনার জন্য সব রকম ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি চাইতেন মায়েরা পুরুষের মতনই শিক্ষিত হয়ে উঠুক, কিন্তু নিজের আপন বৈশিষ্ট্যকে বিসর্জন দিয়ে নয়। নিজের বৈশিষ্ট্য যেগুলো আছে মায়েদের, যার থেকে নারীত্বের প্রকাশ হয়, আমরা নারীর নীতির মধ্যে অষ্টগুণ যেগুলো দেখতে পাই, সেগুলো যেন সব থাকে। কিন্তু লেখাপড়া সে যতদূর ইচ্ছে করতে পারে। ঠাকুর আমাদের ডক্টর সুবোধ সেনের স্ত্রী জুইমা, সে বিএ পাশ করবার পর 1935 সালে ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর আমি বিএ পাশ করলাম। ঠাকুর তখন মাটিকে বললেন, অঙ্ক নিয়ে এমএটা দিয়ে ফেল। জুইমা সংসার আর শিশুদের কথা বলছেন, কি করে করব, কি করে দেখব, তার মধ্যে কি করে পড়বো ঠাকুর। তখন ঠাকুর বললেন, এই যে পড়লি, এই যে বিএ পাশ করলি। ঠাকুর বললেন, এই যে ছেলেটাকে কোলে নিয়ে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোর কি এই ছেলের জন্য ভার লাগছে? জুইমা বললেন, না, পড়াটাকেও সেইভাবে করে ফেল। এই যে ঠাকুরের বলা যে সবাই শিক্ষিত হবে, কিন্তু নিজের বৈশিষ্ট্যকে বিসর্জন দিয়ে না। ঠাকুরের কাছে মায়েরা সব সব মায়েরা যারা যারা ছিলেন, সব এসে ঠাকুরের কাছে যে যেরকম পারলো হিমায়তপুরে পড়াশোনা করে, পরে সব এডওয়ার্ড কলেজে সায়েন্সের প্র্যাকটিক্যালের জন্য যেত। এখানে সায়েন্স ক্লাস করতো, প্র্যাকটিক্যালের জন্য এডওয়ার্ড কলেজে যেত। আর সেইখানে পরীক্ষা দিয়ে আসতো। একবার ঠাকুর দেখছেন যে ঠাকুরের এই আশ্রম নিয়ে অনেকেরই অনেক সমস্যা, বাইরে অনেক গুজব সব রকম হয়, সব রকম চলে আর কি। আর সেই সময় সাহেব ছিলেন দুর্ধর্ষ ICS সাহেব, রাজশাহী ডিভিশনে তিনি যখন ছিলেন, রবার্টসন সাহেব ICS, তখন পাবনা রাজশাহী ডিভিশনে পড়তো। সাহেব শুনেছেন সৎসঙ্গের ভিতর নানা রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয়, মেয়েদের নিয়ে নানান কিছু হয়। সেজন্য কোনো খবর না দিয়ে হঠাৎ ক্যাজুয়াল ভিজিটে চলে এসছেন, সাথে ম্যাজিস্ট্রেটকে নিয়ে। সাহেব এসে দেখে পুরে ঘরে রেনুমা, ভবিমা সব টিমে লাইটের মধ্যে ক্যালকুলাস প্র্যাকটিস করছে। কোথাও দেখছে সেলাই ক্লাস হচ্ছে, সরোজিনী মা ক্লাস নিচ্ছেন। কোথাও
50-60 বছরের মেয়েরা একসঙ্গে বসে পড়াশোনা করছে। তপবনে গিয়ে দেখে ছেলেরা মাটি কোপাচ্ছে, এখানে মাটি কোপায়, ওখানে মাটি কোপায়, এখানে ক্লাস হচ্ছে, ওখানে রান্না হচ্ছে, এই সব মাটি কুপিয়ে কুপিয়ে গোল গোল বানিয়ে সার্কেল বানাচ্ছে, সেখানে ধনেপাতা লাগাচ্ছে, ট্রায়াঙ্গেল বানাচ্ছে, ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো গাছপালা লাগাচ্ছে, রেক্টাঙ্গেল বানাচ্ছে, এইভাবে জ্যামিতিক ফিগার গুলো বানিয়ে বেড়ে তার মধ্যে গাছপালা লাগাচ্ছে। আর এই সাহেব দেখে দেখে ঘুরছেন। রবার্টসন বললেন, এটা কি ড্রিমল্যান্ড? কেমিক্যাল ওয়ার্কসে সাহেবকে নিয়ে যাওয়া হলো, নানান গাছপালা থেকে কি করে ওষুধ তৈরি হচ্ছে বোঝানো হলো। বলল, সে কি, আপনাদের ঠাকুর এখানে শুধু ফিলোসফির চর্চা করেন তা তো নয়, তপবনে ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে পড়াশোনার ধারার সঙ্গে। সাহেব বলল, আমাদের অক্সফোর্ড কেমব্রিজ এদের ধারার মিল আছে। মেকানিক্যাল ওয়ার্কশপে তখন বিরাট ডায়নামো ছিল, মেশিন শপ, এদিকে লেদের কাজ হচ্ছে মেশিন শপে। অটলদার সেই মেশিন শপের কাজকর্ম দেখছেন, বিরাট ঢালাই চলছে সেখানে। রবার্টসন সাহেব কি ইন্সপেকশনে এসেছিলেন, আর এসব দেখে তার চোখ একেবারে কপালে। এখানে এসবও হয়? আপনাদের ঠাকুর এখানে এত কিছু করান এই অজপাড়া গায়ে? তখন গোপালদা ছিলেন সেক্রেটারি, তিনি ঘুরি ঘুরি দেখাচ্ছেন। ঠাকুর, গোপালদা বলছেন, ঠাকুর বলেন, ইংরেজ ইয়ে তো স্বাধীনতা হয় না, এটাই প্রকৃত স্বাধীনতা। সাহেব সব ঘুরে ঘুরে দেখে ঠাকুরের কাছে গেল। কুড়ে ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরের ঘর, মাটির দাওয়া। রবার্টসন সাহেব, যার ভয়ে বড় বড় অফিসাররা কাঁপতো, চেয়ার ছেড়ে, ঠাকুর চেয়ার দিলেন, চেয়ার ছেড়ে মাটিতে বসতে চাইল। আর ঠাকুর ঘর থেকে যখন বেরাচ্ছে, তখন গোপালদাকে বলছেন যে, আমি তার মধ্যে একটা ব্লু লাইট দেখতে পাই। গোপালদাকে বললেন, ইয়াং ম্যান, তোমাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এর জন্য, এই আশ্রমের জন্য যখন যা দরকার হবে আমার কাছে আসবে। রবার্টসন একেবারে মোহিত হয়ে গেছিল। পরে সে যখন রাইটার্স এর চিফ সেক্রেটারি, তখন মন্ত্রী হচ্ছে ওই ফজলুল হক, যার, যিনি ঠাকুর আশ্রম সম্বন্ধে বলেছেন। ঠাকুর বলেছিলেন, আমার 2000 বিঘা জমি লাগবে, 2000 বিঘা। তখন হিন্দু মুসলমানের অনুপাত ছিল 48-52। বাইরে থেকে হিন্দু এনে বসালে বাংলা ভাগ হবে না। ঠাকুর শ্যামাপ্রসাদ মুখার্জি, NC চ্যাটার্জি ঠাকুরের কাছে যখন এসেছিলেন, ঠাকুর বলেছিলেন অনেক কথা। উনি বললেন, দেখছি। ঠাকুর বললেন, দেখলে কিছু হবে না, এক্ষুনি কিছু করা চাই, না হলে বাংলা কিন্তু ভাগ হবে। শ্যামাপ্রসাদ গা করলেন না, সেইভাবে বুঝলেন না তা নয়, সেইভাবে করতে পারলেন না। কাশ্মীরে গিয়ে অন্যভাবে মৃত্যুবরণ করলেন, তা আমরা জানি। রবার্টসন লীগ মিনিস্ট্রির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রচুর জমি দিছিলেন, সেখানে হই হয় ক্ষত্রিয় এনে বসানো হয়েছিল, কিন্তু একক প্রচেষ্টায় তো কিছু হয় না। তাই ঠাকুর শ্যামাপ্রসাদকেও বলেছিলেন। ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন যাতে দেশ ভাগ না হয়। তখন সেই সময়টায় যখন আর কিছু করা গেল না, ঠাকুর নানা জায়গায় সুশীল দাকে, বীরেন দাকে, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে পাঠাচ্ছেন, জামশেদপুর, কখনো রামকানালি, দেওঘর, এই দেখা দেখি চলছে জায়গা।
এগুলো কিন্তু কেউ জানতো না। ঠাকুর কাউকে কিছু স্পষ্ট করে বলেন উনি। ঠাকুর যখন চলে আসছেন, তখন ঠাকুরই খালি জানতেন যে আমি আর কোনোদিন ফিরবো না। সবাই কিন্তু জানতো যে আবার ফিরে আসব। ঠাকুর যাচ্ছেন সাময়িক স্বাস্থ্য উদ্ধার করবার জন্য। তখন দেওঘরে যখন এলেন 2 সেপ্টেম্বর 1946, ওই বড়াল বাংলো, তখন ওই বাড়িটা ভাড়া নেওয়া। ঠাকুর বাড়িতে তখন কিচ্ছু নেই, ওই মেমোরিয়াল বিল্ডিং ছাড়া আর কোনো কিচ্ছু নেই। ওখানেই ঠাকুর, বড় মা এবং তার পরিবারের মানুষজন, বড়দা ছোটদা উপরে থাকতেন, মেমোরিয়াল উপরটায় থাকতেন, সব ওইখানে। এমনকি যে শিষ্যরা ঠাকুরের সঙ্গে এসেছিলেন তারাও ওই ঘরটার মধ্যেই। জায়গা নেই, একেবারে গিজ গিজ করছে, মানুষজন শুয়ে আছে। এই পরিস্থিতিতে ঠাকুর আসলেন। এসে তার ভিতরে বৈরাগ্য কি দেখতে হয়! অত কোটি টাকার সম্পত্তি ফেলে এসেও তিনি কখনো হতাশায়, অবসাদে ভোগেননি, বরং মানুষের হতাশা অবসাদ কাটিয়েছেন। তিনি বলেছেন, বাস্তুহারা হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যোগ্যতা হারা হওয়া তার থেকেও বেশি দুর্ভাগ্য। কত মানুষকে প্রেরণা দিয়ে তিনি দাঁড় করায় দিলেন। তাই এই যে গীতায় আছে, অভ্যাসেন বৈরাগেন, এই দেখতে গেলে ঠাকুরের মধ্যে দেখতে হয় বৈরাগ্য কাকে বলে। আমি কতক্ষণ বলতে পারবো সেটা কিন্তু শুনে নিই। আরো 10 মিনিট বলুন, কোনো অসুবিধা নেই। তা ঠাকুরের এই যে তার চলা বলা ব্যবহার, এই যে মানুষকে আকর্ষণ করা, সব মানুষ আকর্ষিত হয়ে তার কাছে দৌড়ে দৌড়ে যেত। আর যেত তো যেতই, আর ফিরতো না। ঠাকুরকে যখন মানুষ পায়, তখন তার ইচ্ছা করে এত সহজ সুন্দর মানুষকে পুরোটা নিংড়ে নিয়ে নিতে। ঠাকুরও মানুষ পাগল ছিলেন, কোনো মানুষকে ছাড়তে চাইতেন না। ঠাকুরের কাছে সব রকমের মানুষ আসতো। তার কাছে কত রকমের মানুষ এসেছেন। ঠাকুর কখনো দুই ধরনের কথা বলেননি, তার কথা একটাই, যেটা বলেছেন তার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ওই কথাই। তিনি বৈশিষ্ট্যপালী, তিনি আপুরামান। কাকে দিয়ে কি করানো যাবে তিনিই জানতেন। অপূর্ব তার দৃষ্টিভঙ্গি, সর্ব বিষয়ে অনুরাগ এবং অনুসন্ধিৎসা। তার নিজের জন্য কঠোর আত্মশাসন। একবার বৈশাখ মাস, দুপুর বেলায় দেওঘরে লু বইছে। আজকাল দেওঘরে আর লু বয় না, সেরকম বয়ই না। শেষে ঠাকুর গোল তাবু, ওই তাবুর ঘরটা ছিল যেখানটা এখন নাটমণ্ডপ, ওইখানে একটা গোল তাবু ছিল, সেইখানে থেকে বেরিয়ে ঠাকুর পায়খানায় যাচ্ছেন। খানিকটা আসার পরে ঠাকুরের খেয়াল হলো যে চাদরটা সঙ্গে আনেননি। তিনি তৎক্ষণাৎ সেটা আনতে গেলেন। অন্যান্য কাউকে কিছুতেই আনতে দিলেন না। বললেন, নিজের ভুল যদি নিজে না শোধরাই, অভ্যাস খারাপ হয়ে যাবে। 1952 সালে দুমকায় ঠাকুর ওই যে বাড়িটায় থাকতেন, সেই বাড়িটায় এখন মন্দির হয়েছে, মুখার্জি পার্কের বাড়ি। সেখানে গেছেন, হাত থেকে একটা লবঙ্গ পড়ে যায়। ঠাকুর তখনই উঠে
ঝেড়ে ঝুড়ে বিছানার এক কোণা থেকে লবঙ্গটা খুঁজে বার করলেন। তারপর ক্ষান্ত হলেন, বললেন, নিজের কোনো ত্রুটি ক্ষমা করতে নেই, অপরকে সংশোধন করবার জন্য কত সময় নিজেকে শাসন করতে হয়, যাতে তাদের মনে অনুতাপ জাগে। অন্য কাজে অবহেলা করলে মাঝে মাঝে নিজেই সেই কাজে তিনি প্রবৃত্ত হতেন, কিছু বলতেন না, সঙ্গে সঙ্গে লেগে পড়তেন। তার জীবনটা সবসময় এরকমই ছিল, উৎসাহ দিয়ে চলা, প্রত্যেকের দক্ষতা ক্ষিপ্রতাকে বাড়িয়ে তোলা। তিনি ছিলেন সিদ্ধহস্ত, অথচ কর্ম সম্পাদনের সব গৌরবটা তিনি কিন্তু অপরকেই দিতেন। প্রত্যেকের আত্মপ্রত্যয় বাড়িয়ে তুলতে তিনি ছিলেন অদ্বিতীয়। যার যেমন যোগ্যতা তাকে তেমনি কাজ দিতেন। আর মনোবিজ্ঞান সম্মত পন্থায় পরস্পরের মধ্যে মৈত্রীবোধ সৃষ্টি করে দলবদ্ধ কর্ম বাড়িয়ে তুলতেন, নিজেকে সবসময় প্রচ্ছন্ন রাখতেন। তাকে খুশি করবার জন্য সবাই কাজ করতেন। আশ্রমে ইট কাটার সময়ও মায়েরাও সারা রাত জেগে জেগে কাজ করছেন, একের পর এক কর্মোৎসব সৃষ্টি করে রাখতেন। মাঝে মাঝে কাজের কাছে গিয়ে বসে থাকতেন, খোঁজ দিতেন। অটল দা, অজয় গাঙ্গুলি দা, সুধীর দাস দা, খগেন তপাদার দা, মনোহর সরকার দা, গৌর মন্ডল দা, রাধানাথ দা, এরা অনেক সময় ঠাকুরের কথা যখন বলতেন, ছোটবেলায় থেকে তাদের কাছে অনেকবার আমি ঠাকুরের এই নানা রকম কর্মকাণ্ডের গল্প তাদের কাছে শুনেছি। তার দিব্য আন্দোলন যাতে ধারাবাহিকভাবে চলে, সেজন্য তিনি আগে থেকেই পূজনীয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে তার দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে সচেতন করে তোলেন। প্রত্যেকের উপর তার ছিল সক্রিয় নজর। অপরের উন্নতিতে তিনি আত্মোন্নতির আনন্দ অনুভব করতেন। এই রাধানাথদার কাছেই একটা গল্প শুনেছি, সেই গল্পটা বলে রাখবো। ঠাকুরের কাছে রাধানাথদা এই কাঠের কাজ করতেন। গৌরদা, রাধানাথদা দেওঘরে এসেও করতেন। গৌরদা, রাধানাথদা দেওঘরে এসেছেন, কিন্তু গৌরদা পাবনার থেকে, অটল দা, গৌরদা, মনোহর দা, এরা পাবনার থেকে। রাধানাথ দাকে একটা চেয়ার বানাতে বলেছেন। ঠাকুর খুব আধুনিক ছিলেন, হলো তার বৈজ্ঞানিক মনোবিজ্ঞান সম্মত বৈজ্ঞানিক কার্যধারা দেখার মতন। তো কিরকম চেয়ার হবে সেটা আবার এঁকে দিতেন। তা রাধানাথদার কি মনে হতে সামনের পায়াটাতে একটু কারুকার্য করতে গেছেন, আর করতে দিয়েই না খবর নিতেন, হলো হলো। রাধানাথদার তাড়াতাড়ি করে শেষ করে যখন ঠাকুর কাছে নিয়ে গেলেন, ঠাকুর বললেন, এ কি করেছিস? সামনের পায়া বোকা এরকম করে? সামনের পায়া চাপই নিতে পারবে না তো, এ তো ভেঙে যাবে। ঠাকুর, এটা কারুকার্য করতে গেছি বলে এইভাবে সামনের পায়াকে রাখতে নেই, আমি যেভাবে বলেছি ওইভাবে কর, ওজন নিতে পারবে। তবে রাধানাথ দা কি বলছেন কথায় কথায় যে, তুই জানিস না আমি কত বড় ছুতো, তুই এইরকম করে কেন করলি? তুই জানিস না আমি কাঠের কাজ কতখানি ভালো জানি? রাধানাথ দা ঠিক ঠাকুর যেমনি বলেছেন সেমনি ভাবে একেবারে সেই চেয়ার বানিয়ে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে, ঠাকুর খুব খুশি হলেন। ঠাকুর বসলেন, বসে আবার চেয়ারটাকে এমন করে বানিয়েছেন যাতে করে শুতেও পারেন। তারপরে ওইভাবে আবার ওই ঠাকুর ঘরের ঢুকতেই বাঁদিকে রোদ এসে পড়ে, ওইখানটা ঠাকুর শীতকালে শুতেন, বসতেন।
ঠাকুরকে তো রাধানাথদার খালি মাথার মধ্যে ঘোরে, ঠাকুর বলেন যে ঠাকুর হচ্ছেন ব্রাহ্মণের ছেলে, তিনি ছুতোর কেন হতে যাবেন? এই কথাটা ওনার কিরম, একদিন এই বাবাকে, আমার বাবাকেই গল্পটা করছিলেন, তো পাশ থেকে শুনছি আমি। পণ্ডিত দা, আমার ক্লিয়ার হয়ে গেল। আপনার মনে আছে মনোমোহিনী ধামে আগে বড় বড় মানুষদের, মহাপুরুষদের জন্মোৎসব হতো? বলে হ্যাঁ, ওদের সেবার 25শে ডিসেম্বর পালন হচ্ছে। 25শে ডিসেম্বরে যীশু খ্রিস্টের সম্বন্ধে বলছেন শরৎদা। ওই জানতে পারলাম যে যীশু খ্রিস্টের বাবা একজন কার্পেন্টার ছিলেন এবং তিনি বাবাকে এই কাঠের কাজে হেল্প করতেন। তখন আমার মাথায় খেললো, আচ্ছা, তাহলে ঠাকুর এই জন্যই বলেছিলেন। তার মুখ থেকে এই কথা তালে বেরিয়ে গেছিল। আমার বাবাকে যখন বলছেন, আমি শুনতে শুনতে আমার গায়ের লোম কাটা খাড়া হয়ে উঠলো। হতে পারে তার অনুভবের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু সত্যি তো ঠাকুর তো ঠাকুরই তো জেসাস, ঠাকুরই তো রামচন্দ্র, ঠাকুরই তো কৃষ্ণ। তাহলে সত্যি তো তিনি কেন কাঠের সম্বন্ধে? ঠাকুর, যদিও ঠাকুরের একটা জিনিস, তিনি সব জিনিস খুব ভালো জানতেন, খুব ভালো সঙ্গীত জানতেন, খুব ভালো ফুটবল খেলতে পারতেন, খুব ভালো তিনি সাইকেল চালাতে পারতেন। আর বিদ্যার তো মানে জাহাজ যাকে বলা যায়, কিছু কোনো জিনিস তিনি জানতেন না। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন, ঠাকুর আমি তো পড়ে এসে আপনার কাছে আলোচনা করছি, আপনি এত মনে রাখেন কি করে? সঙ্গে সঙ্গে সেই পাতার সেই লাইনের আপনি কথা বলছেন। কেষ্টদা, ঠাকুর বললেন, কেষ্টদা এর একটা ছন্দ আছে, এই ছন্দ থেকে সরে গেলে কিন্তু আমিও বলতে পারবো না। কিন্তু ওটাই বিস্ময়, যে যখন আসতো তার কাছে বিস্মিত হয়ে যেত। তার স্বভাব, তার জ্ঞান, তার মধুমাখা ব্যবহার, তিনি যে পরম প্রেমময়, তিনি যে জ্বর জীব প্রতিটি অস্তিত্বের মধ্যে নিজের অস্তিত্বকে অনুভব করছেন, যার জন্য তাকে দেখতে মানুষের মতন হওয়া সত্ত্বেও তিনি মানুষ নন। ঠাকুরের কাছে যারা যারা যেত, সবাইকে ঠাকুর কথা বলারই কি, এই যে খগেন দা ছিলেন, খগেন মন্ডল দা আমাদের বাড়ির পাশেই থাকতেন। ঠাকুর কতখানি জমি দিয়ে বললেন, এই জমিটা তুই চাষ করবি, আর আমার জন্য ঠাকুর ঘরে কিছু জিনিস তুই রোজ ওই চাষের থেকে দিবি। ও খুব ভালো চাষা ছিলেন আর কি, খুব ভালো চাষাবাদ জানতেন। ঠাকুর বুঝতেন কাকে দিয়ে কি করানো যায়। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বললেন যে আপনি 4টে বেদই পড়ে ফেলেন। কেষ্টদা বললেন, বেদ পড়তে গেলে কিন্তু এই সংস্কৃতে হবে না, ব্যাকরণ কৌমুদীর সংস্কৃত বেদ পড়া যাবে না, এই পাণিনির অষ্টাধ্যায় না পড়লে বেদ পড়া যাবে না। ঠাকুর বললেন, ওটা আর বাকি থাকে কেন, ওটাও পড়ে ফেলেন। এই আরম্ভ হলো পাণিনির অষ্টাধ্যায় পড়া। এই দেওঘর বাজারে পান্ডা পাড়ার সদানন্দ ঝা বলে এক বুড়ো পান্ডা রোজ নিত্যদিন আমাদের বাড়িতে এসে এই পাণিনির অষ্টাধ্যায় পড়ানো আরম্ভ হলো। নিত্যদিন ঠাকুরের কাছে গিয়ে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যা পড়ছেন তাই বলছেন। তারপরে বেদ পড়া আরম্ভ হলো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং উপনিষদ গুলো সব পরপর পড়তে লাগলেন। ছিলেন বিজ্ঞানের সাধক, তিনি হয়ে গেলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব ঠাকুরের কাছে এসে। ঠাকুর বৈশিষ্ট্য পারি আপুরামান কি করে, তার একটা দুটো উদাহরণ দিয়ে আমি বললাম। জয়গুরু, আমার মনে হয় সময় হয়ে গেছে। জয়গুরু, জয়গুরু।
জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর করে আসলে সময় তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আসলে থামাতে ইচ্ছে করেনি, তাই থামাইনি। এত সুন্দর আলোচনা করছিলেন যে মনে হচ্ছিল যেন আরো শুনি। খুব সুন্দর আলোচনা করলেন যে প্রতিটি অস্তিত্বের মধ্যে অনেক সম্ভাবনা আছে, তা তিনি দেখতে পেতেন এবং অসম্ভবকে সম্ভব করে তুলতেন। তিনি চাইতেন মায়েরা শিক্ষিত হয়ে উঠুক, কিন্তু নারীর বৈশিষ্ট্যকে লঙ্ঘিত করে নয়। পাবনা ঠাকুরবাড়ির অনেক ঘটনা শুনলাম যে সেখানে পরিবেশ কিরকম ছিল, তার ঘটনা কিছু বলে আমাদের সমৃদ্ধ করলেন। আর শ্রী ঠাকুর সব বলেছিলেন যে আমাদের বাস্তুহারা মানুষের জন্য তার দুঃখ দুর্ভাগ্য, বাস্তুহারা মানুষরা দুর্ভাগ্য, কিন্তু যোগ্যতা হারা মানুষরা আরো বেশি দুর্ভাগ্য। এটা শ্রী ঠাকুর মনে করতেন। তিনি বৈশিষ্ট্যশালী এবং আপরিয়ময়। প্রত্যেকের দক্ষতাকে বাড়িয়ে তোলাই তার কাজ ছিল। তিনি যে কে তা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তিনি রাম, তিনি হযরত, তিনি যিশু, তিনি রামকৃষ্ণ, সবই তিনি। প্রতিটি অস্তিত্বের মধ্যে তিনি নিজেকে দেখতেন বৈশিষ্ট্যশালী এবং অপরিয়ময়। খুব সুন্দর করে আলোচনা করছিলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত থেকে মাঝে মাঝে তার কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করবেন, এই আশায় থাকলাম। খুব ভালো থাকুন মা, সুস্থ থাকুন। জয় গুরু। আবার